দোকানটার নাম হচ্ছে শ্রাবণী হোটেল। ভালো খেতে, ভালো খাবার, খুব ভালো ছিল। আর এখানকার প্রত্যেকটা লোকের ব্যবহার খুব ভালো, আপনার সাথে ভালো মতো ব্যবহার করছে, ভালো খাবার দিচ্ছে, এলে অবশ্যই এখানে খাবেন। সকালবেলা আমরা ব্রেকফাস্ট করলাম, আপনারা দেখলেন আগে ভিডিওতে ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করে আমরা একটা অটোতে উঠে পড়েছি, অবশ্যই আমি অটোতে উঠে পড়েছি। আর পিছনে কিন্তু আমাদের গেলে মন্দির, ঠিক আছে। তো আমরা যেহেতু এখানে আছি, আজকে কিন্তু আমরা সাইট সিনিং করবো। এখানে 5টা পয়েন্ট আছে, 5টা মন্দির। ওই সাক্ষী গণেশ আরও কী কী বললো, সব নাম না বলতে পারবো না, নামগুলো কঠিন অজগরে। আর লাস্টে এই পাতাল গঙ্গার সামনে আমাদের কোনো ড্রপ করে দেবে, কারণ ওখানে আমরা রোপওয়ে করবো, হয়তো একটু বোটিং করবো। সেখানে তো ওরা ওয়েট করবে না, ড্রপ করে দেবে, বলে ওখান থেকে আপনারা অটো ধরে এখানে চলে আসতে পারবেন। সেটা কিন্তু সবার জন্য একই। তো ওরা বলছে ডাইরেক্ট আমাদের বলেছিল অটো রিজার্ভ করলে 700 টাকা পড়বে, আর যদি শেয়ারে যান 150 টাকা পড়বে। তো আমরা বলেছিলাম যে দুজনে যাবো, যদি নিয়ে যাও 400 টাকা দেবো। তো সে রাজি হয়নি, সে বললো না না আমি শেয়ারিংয়েই যাবো, ওটাই আমার প্রফিটেবল। ভালো কথা। তো আমরা বসে আছি 150 টাকা করে, এখন গাড়ি ভরেনি, গাড়ি ভরলে আমাদের ছাড়বে। 150 টাকা করে নেবে, মনে হয় আরও দুটো ভাড়া পেয়েছে, আমাদের নিয়ে বেরিয়ে যাচ্ছে। তো ভালোই হলো, আমরা শেয়ারিংয়ে পেয়ে গেলাম। আর এখানে দেখুন সব জায়গায় তো আর আপনার পার্সোনাল গাড়ি নিয়ে ঘোরা সম্ভব না, কারণ আমাদের একটা বড় ট্যুর, বুঝতেই পারছেন। তো আমরা চেষ্টাই করি শেয়ারিংয়ে ঘোরা, তাহলে বুঝতে পারি যে কী কী পাচ্ছি আমরা, রাস্তায় পাচ্ছি না, সেগুলো আমরা বোঝার চেষ্টা করি। তো সেই জন্য আমরা যাবো। ওই যে বললাম পার হেড 150 করে পড়বে। এখানে জিপও পাওয়া যায়, জিপে করে আপনার যেতে পারেন, 150 পড়বে, অটোতেও 150 পড়বে। আপনার যেটা কনভিনিয়েন্ট হবে সেটা নেবেন। জিপে 10 জন নেবে, অটোতে 6 জন নেবে। তো অটোটা তাড়াতাড়ি পড়ার চান্স বেশি বলে আমরা অটোটা নিচ্ছি, নাহলে আমরা জিপে নিতে পারতাম। এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর কী কী দেখবো সেগুলো আপনাদের বলবো, আপনারা এলে অবশ্যই দেখবেন। আর যদি খুব গরমকালে আসেন তাহলে কিন্তু একটু গরমে কষ্ট হবে। আমরা যদিও ফেব্রুয়ারির দিকে এসেছি বলে তাতেই গরম লাগছে, তাতেই কাহিল হয়ে যাচ্ছি গরমে। তো বুঝতেই পারছেন মানে ঠাডা পড়া রোদে এলে কী অবস্থা হবে। জল, টুপি আর চশমা, এই তিনটে কিন্তু মাস্ক সঙ্গে রাখবেন, তাহলে কিন্তু একটু ঘুরতে হবে আপনাদের। তো এই আর এই ম্যাডাম বসে আছে, যাচ্ছে, আমরা প্রথমবার সবাই যাচ্ছি। তারপরে কি অভিজ্ঞতা? ভালো, জায়গাটা এমনিতে ভালো, মানে শহরের কোলাহল নেই, এমনিতে লোকজন একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম, বাট কথা বোঝে না ওরা পুরোপুরি, তা নয়। মানে আগের থেকে আমি, মানে আমার অনেক আগের অভিজ্ঞতা থেকে বলছি, তার থেকে অনেক বেটার এখন ওরা হিন্দিটা একটু মানে ভাঙা ভাঙা হলেও বোঝার চেষ্টা করে। এই হচ্ছে শহরের ভয়ঙ্কর যে কোলাহল, সেটা থেকে মানে সেই ব্যাপারটা নেই এখানে, অনেকটাই নিরিবিলি। আর জায়গা কিছু কিছু আছে যেগুলো আমরা দেখতে যাচ্ছি, ভালো ভালো আর একটা ড্যাম আছে, খুব ভালো ড্যামটা দেখার, সেগুলো দেখতে যাচ্ছি, আপনাদের সাথে সেটা শেয়ার করবো। অটোতে উঠেছি, এখন অটোটা ছাড়ুন, জায়গাগুলো দেখি, আপনাদের সাথে শেয়ার করবো। আমরা অটো থেকে নেমে পড়লাম, নেমে প্রথমেই চলে এসেছি আমরা সাক্ষী গণেশের কাছে। তো কি এখানে কি ব্যাপার স্যাপার কি? সাক্ষী গণেশ মানে এই শ্রীশৈলম বা মল্লিকার্জুন মন্দিরে এলে এটা একটা মাস্ট ভিজিট প্লেস, কারণ এখানকার ধর্মীয় ব্যাখ্যা বা পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী শ্রীশৈলম বা মল্লিকার্জুন স্বামীর কাছে অর্থাৎ মহাদেব এবং ব্রহ্মারম্ভা অর্থাৎ মা পার্বতীর কাছে এলে অবশ্যই সাক্ষী গণেশের কাছে আসা উচিত। তথ্য অনুযায়ী কেউ কেউ বলে আগে আসতে পারলে ভালো হয়, না হলে পরে এলেও ভালো। তার কারণ সাক্ষী অর্থাৎ কথাটার মধ্যেই লুকিয়ে আছে অর্থাৎ প্রমাণ। এখানে গণেশ, শ্রী গণেশ, তিনি প্রমাণ অর্থাৎ সাক্ষী হিসাবে বিরাজ করছেন যে মহাদেব এবং মা পার্বতীর কাছে যারা যারা আসছেন তিনি তার সাক্ষী স্বরূপ এখানে অবস্থান করছেন অর্থাৎ প্রমাণ স্বরূপ। এখানে সাক্ষী গণেশের যে মূর্তিটি আছে সেটি একটি পাথরের বিগ্রহ এবং তার এক হাতের
বই আছে, অর্থাৎ এটা প্রমাণ করে যেখানে যারা যারা আসছেন তারা এই সাক্ষী গণেশের কাছে নিজের নামগোত্র বলে সেটা লেখনী এবং তার বইয়ের মধ্যে রেকর্ড করেন, অর্থাৎ গণেশ স্বয়ং তার সেটা নথিভুক্ত করছেন, যে এটা প্রমাণস্বরূপ যে এখানে মহাদেব, মল্লিকার্জুন এবং মা ব্রহ্মারাম্বা দেবীকে এই ভক্ত দর্শন করতে এসেছিল। তো স্বয়ং গণেশ তার প্রমাণস্বরূপ এখানে সাক্ষী হয়ে রয়েছেন যে ডিভোটি, যে ভক্ত এখানে এসেছিলেন সেটা। আর এছাড়া আরও একটা কথা আছে, সেটা হচ্ছে 14 শতাব্দীতে বিখ্যাত একজন কবি শ্রীনাথ, তার ব্যাখ্যা অনুযায়ী অগস্ত্য মুনি তার কল্পনায় এই সাক্ষী গণেশের বর্ণনা পাওয়া যায়। সেই অনুযায়ী করা হয়ে এই গণেশের আধ্যাত্মিক পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী এর গুরুত্ব ভীষণ। আর এছাড়াও মল্লিকার্জুন মন্দির থেকে খুব সামান্য 5-6 কিলোমিটার ডিস্টেন্স হবে, হয়তো তার মধ্যে 5-6 কিলোমিটার বেশি হয়তো বলে ফেলাম, 3-4 কিলোমিটারের মধ্যে এই মন্দিরটা। আর ভীষণ সুন্দর প্রাকৃতিক সবুজ ঘন পরিবেশের মধ্যে এই মন্দিরটা ভীষণ সুন্দর। চেষ্টা করবেন অবশ্যই আসার এই সাক্ষী গণেশ মন্দির। দেখতে পাচ্ছেন আমরা মন্দিরে ঢুকে পড়েছি। এখানে লেখা রয়েছে স্পর্শ দর্শন দুপুর 2টো থেকে 4টে অবধি করা হয়। এখন স্পর্শ দর্শন হবে না, দূর থেকে দর্শন হবে। তো আমরা দেখাচ্ছি ভেতরে। দেখুন এখানে অনেকে এসেই কানে হাত দিয়ে উঠবোস করে ক্ষমা চেয়ে নিচ্ছে যা ভুলভাল করেছে। আপনারাও চাইলে এটা করে নিতে পারেন। তো যতটা পারবো দেখানোর চেষ্টা করব। ভেতরে দেখুন একটা হাবান হচ্ছে, এখানে যজ্ঞ হচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন মন্দির ভেতরে তো ছবি তোলা উচিত না, আমরা তুলছিও না, বাট এখানে একটা যজ্ঞ হচ্ছে সেটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। একদম দেখুন যেমন আমরা দেখে থাকি যথারীতি। আমরা চলে এসেছি আবার একটা নতুন আর একটা স্পটে, মল্লিকার্জুন বা শ্রীশৈলমের এখানে। এটা হচ্ছে হাটাকেশ্বরা টেম্পল। এই হাটাকেশ্বরা যে টেম্পল, এটা হচ্ছে ইনি আর কেউ নন, স্বয়ং মহাদেব, তার একটি মন্দির। এই মন্দিরের কাহিনী সম্বন্ধে নানা রকম ব্যাখ্যা আছে, বাট আঞ্চলিক মানুষের যেটা ব্যাখ্যা সেটা হচ্ছে এখানে এটা একটা ঘন জঙ্গলের মধ্যে, যদিও বর্তমানে অনেক ছোট ছোট নানা রকম দোকান লোক বসতি হয়েছে, বাট বহু প্রাচীন এই মন্দির একটা ঘন জঙ্গলের মধ্যে এই মন্দিরটা স্থাপিত হয়েছিল। সেটা হচ্ছে এখানে বহুদিন আগে কেশব বলে একজন মৃৎশিল্প থাকতো এবং তার খুব সুন্দর মৃৎশিল্পের নানা রকম জিনিস সে তৈরি করতো। তো তার একমাত্র কাজ ছিল এই জঙ্গল দিয়ে যত মানুষ যেত সেই তাদেরকে সে বিনা পয়সায় সেই সমস্ত ভক্তদেরকে খাবার দাবার খাওয়ায়। তো সেই খাবার দাবার তাতে মানুষজন খুব খুশি হতো এবং সে এটাকে পুণ্য হিসাবে গ্রহণ করত। মানুষ যখন খুশি হতো, তাকে যদিও কেউ বলেনি এবং বিনা অর্থে সেই কাজটা করতো। এই ঘটনাটা দীর্ঘদিন ধরে ঘটছিল। কিছু মানুষ যারা ঈর্ষাপরায়ণ হয়ে এই একদিন কেশবের বাড়িতে আসে এবং তার কাছে খেতে চায়। তো সেই সময় কেশব যখন খাবার দাবারের ব্যবস্থা করতে বাইরে যায়, সেই সময় তার বাড়িতে যত মৃৎশিল্পের নিদর্শন, যত জিনিস ছিল, সেই সমস্ত মৃৎশিল্প দিয়ে তৈরি করা মৃৎশিল্প দিয়ে সেই সব জিনিসপত্র, তার রান্নাঘর সমস্ত কিছু ভেঙে তছনছ করে ঈর্ষাপরায়ণ মতো। তো সে কেশব যখন বাড়িতে ফিরে এসে দেখে তার ঘর দোর, তার সমস্ত কিছু মৃৎশিল্পের কারুকার্য কাজকর্ম, তার রান্নাঘর সমস্ত কিছু তছনছ। সে ভীষণভাবে এসে বিষণ্ণ হয়ে পড়ে, প্রচণ্ড দুঃখে ভেঙে পড়ে। আর সেই সময় আবার কিছু মানুষও এসে উপস্থিত হয় যে তার কাছে কিছু খাবার দাবার আশ্রয়ের জন্য এসে প্রার্থনা করে। তো সেই সময় এবার সে কী করবে, সে ঘরে ঢুকে খুব কান্নাকাটি করতে। সেই সময় হঠাৎ করে তার যাবতীয় যে ভাঙা শিল্পের যাবতীয় কিছু জিনিসপত্র ছিল সেখান থেকে হঠাৎ করে মহাদেব আবির্ভূত হয়ে তাকে আশীর্বাদ করে এবং বলেন যে যাও তুমি তোমার রান্নাঘরে যাও, গিয়ে দেখো। সে রান্নাঘরে যায়, গিয়ে দেখে যে নানা রকম সুস্বাদু ব্যঞ্জন সেখানে অলরেডি উপস্থিত হয়েছে, মানে সে নিজে রান্না না করো, মানে একটা অদ্ভুত চমৎকার সে দেখে। এবং তার ঘর দোর সব আস্তে আস্তে সব ঠিক হয়ে যাওয়ার পরে সে সেই খাবার দিয়ে লোকজনকে খাবার দাবার সে দেয়। সেই সময় যে পথিকরা ছিল সেই খাবার দাবার তাদেরকে পরিবেশন করে। তারপরে সেই মহাদেবের প্রতি সে ভীষণভাবে ভক্তি ভরে
সে প্রচণ্ডভাবে মানে ভক্তের প্রতি প্রচণ্ড মহাদেবের প্রতি মানে কি বলবো প্রচণ্ড উৎসাহিত হয়ে সেই মন্দিরটা তৈরি করে, তাই থেকে এটা হটকেশ্বর মন্দির। তবে এখানে আরও কিছু ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে স্কন্দ পুরাণেই মন্দিরটার ব্যাখ্যা পাওয়া যায়। সেটা হচ্ছে যে এখানে বিভিন্ন সাধু সন্তরা নানা সময় এসেছেন। আমরা হয়তো মন্দিরে মহাদেবের সাধারণ পাথরের মূর্তি হিসাবেই দেখতে পাবো, কিন্তু বিভিন্ন মুনি ঋষিদের ব্যাখ্যা অনুযায়ী এই মহাদেবের এই লিঙ্গ থেকে এক অদ্ভুত স্বর্ণ জ্যোতি মানে উদ্ভাসিত হচ্ছে, ঠিক আছে? তো সেইটাই অনেকে বলে থাকেন। আর আরও একটা মত, সেটা হচ্ছে যে এই মহাদেবকে আটিকাশ্বর মহাদেবও বলা হয়। তার কারণ যেহেতু এই যে কেশব বলে যার কথা বললাম, সে পট অর্থাৎ মানে হাঁড়ি তৈরি করতো এবং কুর্ম ছিল, সে মাটির জিনিস তৈরি করতো। সে যেহেতু তার উদ্দেশ্যে যেহেতু সেখানে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন, তাই জন্য এটাকে এই পট আটিকাকে মানে পট বলা হয়। তাই জন্য যেহেতু সে তৈরি করেছিল, তার স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটাকে আটিকেশ্বর মন্দিরও বলা হয়। তো মাত্র 3 কিলোমিটার দূরে মল্লিকার্জুন স্বামী মন্দির থেকে এবং পশ্চিম দিকে অবস্থিত, এবং এই মহাদেবের মুখও পশ্চিম দিকে করে করা। এই লিঙ্গ পশ্চিম দিকে পশ্চিমমুখী হয়ে এই লিঙ্গটি রয়েছে। আর মেন মন্দিরে ডিভোটিকে হয়তো আমরা দেখাতে পারবো না, যেটা উচিত নয়। এই হচ্ছে এই হটকেশ্বর মহাদেবের ইতিহাস। আমরা চলে এসেছি আরও একটা মন্দির, সেটা হচ্ছে ললিতা দেবী টেম্পল। ললিতা দেবী টেম্পলটা হচ্ছে যে আমরা এখানে হটকেশ্বর মহাদেব বা আটকেশ্বর মহাদেব যেটা দেখলাম, ঠিক তার কাছেই হচ্ছে এখানে ললিতা দেবী টেম্পল। তো এটাকে 51টি যে সতী পীঠ আছে তার আর একটি পীঠ হিসাবে গণ্য করা হয়, এবং ব্যাখ্যা করা হয় যে এখানে ললিতা দেবী অর্থাৎ মা সতী তার ডান হাতের আঙুল পড়েছিল, এই হিসাবে ব্যাখ্যা করা হয়। আর এখানে মূর্তিটিতে আরও একটি বিশেষ ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে তিনি মহাদেবের একনিষ্ঠ পত্নী এবং তিনি মহাদেবের কোলের ওপর অধিষ্ঠিতা, এবং তিনি স্বাধীন একজন। এবং তার আরও একটা পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন কামাক্ষী, অর্থাৎ এখানে কামাক্ষীর অর্থ এটাই বলা হচ্ছে যে তিনি এখানে যত ভক্তরা আসেন তাদের সমস্ত ইচ্ছা তিনি পূরণ করেন, এবং মমতায় পরিপূর্ণ তার চোখ হচ্ছে আর্দ্র। এই হচ্ছে ললিতা দেবীর ব্যাখ্যা। আর আবারও বললাম, সতীপীঠের একটি পীঠ হিসাবে এটাকে গণ্য করা হয়। ললিতা দেবী আর কেউ নন, তিনি হচ্ছেন মা পার্বতী। যদি কখনো আসেন, আসতেই পারেন এই ললিতা দেবীর মন্দির। এই হটকেশ্বর মন্দিরে আরও কিছু লৌকিক কথা আছে, সেটা হচ্ছে যে এই মন্দিরটা যে বললাম যে একটা ঘন অরণ্যের মধ্যে সবুজ প্রকৃতির মধ্যে মন্দিরটা প্রতিষ্ঠিত। আর এই মন্দির যেহেতু ঘন অরণ্যের মধ্যে রয়েছে, তো এখন যদিও অনেকটাই লোকবসতি নানা রকম দোকানপাট হয়ে গেছে, কিন্তু এখনও এখানে অনেক প্রাচীন গাছ আছে এবং সেগুলোকে সনাতন গাছ হিসাবে গণ্য করা হয়। মানে এবং একটা লৌকিক কথা যেটা আছে সেটা হচ্ছে যে এই সনাতন গাছের যে কোনো ফল আছে যেটা মানে খাওয়ার যোগ্য কোনো ফল, সেই ফলগুলো ভীষণ আশীর্বাদ হিসাবে মানুষ গ্রহণ করে, এবং সেটা আজও কোথাও চলে আসছে। এই ফল যারা খেয়ে যারা সন্তান কামনা করে তাদের সন্তান। এই যে আমরা এই যে অটোটাতে এসেছি, কিছু যাত্রী আমাদের সাথে যারা আছেন তারা ওই গেছে ওইখানে ওই ফল সংগ্রহ করতে অথবা কোনো মানসিক করতে সন্তান লাভের আছে। যদি আপনারা এই হটকেশ্বর মন্দিরে আসেন, তো তারা আপনারাও কোনো প্রার্থনা জানাতে পারেন। যে এই মুহূর্তে আমরা চলে এসেছি পালাধারা পঞ্চধারাতে। বাইরে কিছু দোকানপাট রয়েছে, আপনারা চাইলে যেমন থাকে মন্দিরের বাইরে কেনাকাটি করতেই পারেন। আর এই নেমে যাচ্ছি, আমাদের 150 মতো সিঁড়ি নামতে হবে নিচে। তো শুনলাম এখানে শেড করা আছে, রোদ্দুর খুব একটা লাগবে না। হ্যাঁ দেখুন, পুরো গাছে একদম ছায়া দিয়ে ঘেরা, আর চলার পথে খুব সুন্দর সুন্দর এই দোকান পেয়ে যাবে। তো এই নিচের দিকে নামতে হবে। তো চলুন আমরা যাচ্ছি। আর এখান থেকে ভিউটা একটু দেখুন, আপনারা কি দেখবেন, সবুজে সবুজে ঘেরা পুরো, আর ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়। তো নিচেই যাচ্ছি আমরা। এই যে দেখুন, ম্যাডাম সিঁড়ি থেকে নামছে চোখে চশমা পরে। বলে দিচ্ছি, টুপি চশমা জল মাস্ট এখানে আসতে গেলে। পালাধারা পঞ্চধারা এটা একটা আরেকটা স্পট মল্লিকার্জুনের। তো এটা
জল অর্থাৎ জল মানে একটা নদীর সম্পর্কিত একটা কাহিনী আছে। সেটা হচ্ছে যেটুকুনি পৌরাণিক ব্যাখ্যা, সেটা হচ্ছে যে পালা অর্থাৎ পালা হচ্ছে এই কপালকে পালা বলে। আর ধারা হচ্ছে, ধারা মানে বুঝতেই পারছেন জলের ধারা আর কি, জলের যে ধারা তাকে। তো অনুমান করা হয় এটা স্কন্দ পুরাণে এই পালা ধারার ব্যাখ্যা পাওয়া যায়। সেটা হচ্ছে যে স্বয়ং মহাদেবের কপাল থেকে উৎপত্তি হয়েছিল এই নদী, তাই থেকে এটাকে বলা হয় পালা ধারা। আর এই যে নদীটা যেটা আছে, যেটা আমরা দেখতে যাচ্ছি, মূল যে নদীটা, এই নদীটা কৃষ্ণা যে নদী আছে সেই তার কৃষ্ণা নদীর মূল স্রোতের সাথে এই নদীটা মিলিত হয়েছে। আর এই হচ্ছে পালা ধারার ব্যাখ্যা। আর পঞ্চধারার ব্যাখ্যা হচ্ছে এই নদীটার মধ্যে প্রাকৃতিক 5টি বিশেষ গুণ সমন্বয় মানে সমন্বিত এই নদীটা, তাই জন্য একে পালাধারা পঞ্চধারা বলা হয়। স্কন্দ পুরাণে এই নদীটার ব্যাখ্যা পাওয়া যায়। তো কি আছে চলুন আমরা গিয়ে একটু দেখার চেষ্টা করি। এই দেখছেন সিঁড়িটার সামনে দিয়ে গিয়ে এইখান থেকে সিঁড়িটা নিচে নেমে যাচ্ছে। 150 মতো সিঁড়ি আছে যেটা আপনাকে ভাঙতে হবে। যদি বয়স্ক লোক থাকেন তাহলে রেকমেন্ড করবো আসবেন না, যারা ইয়াং আছেন তারা আসবেন। আর এখানটা এখন পুরোটাই গাছ দিয়ে সেট করা আছে, আপনাকে খালি পায়ে যেতে হবে, খুব একটা অসুবিধা হবে না। তো চলুন নিচে গিয়ে দেখা যাক কি দেখতে পাচ্ছি আমরা। এই নিচে নামছে ম্যাডাম, আরও নিচে যাবো আমরা। এই হচ্ছে দেখুন, যদিও একটা খুব ছোট স্ট্রিম মানে একটা জলপ্রপাত ছোট দেখতে পাচ্ছি আমরা। এই হচ্ছে পালাধারা পঞ্চধারা। আচ্ছা, এটার আরও একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে 8th সেঞ্চুরিতে আদি শঙ্করাচার্য এখানে এসেছিলেন এবং দীর্ঘদিন এখানে উনি তপস্যা করেছিলেন। এইখানে তপস্যা করাকালীনই উনি মল্লিকার্জুন স্বামী অর্থাৎ শ্রী শৈলা মহাদেবের উনি এইখানেই মানে ধ্যানস্থ অবস্থায় তাকে অনুভব করেন। সেই সময় ওনার এইখান থেকে, এরপরে উনি এইখান থেকেই ধ্যান অবস্থায় উনি যে স্বপ্নাদিষ্ট হয়েছিলেন মল্লিকার্জুনের, তারপরে তিনি এই মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের প্রতিষ্ঠা করেন। তো এই কারণেই আদি শঙ্করাচার্যর এক যোগ করার এক বিশেষ জায়গা, সাধনার এক জায়গা, কারণ জায়গার বিশেষ জায়গা হিসাবেও এই পঞ্চধারা আর এই ধারার মানে জায়গাটির বিশেষ গুরুত্ব হয়। পালাধারা পঞ্চধারা। তাই দেখছেন এখানে অনেকে জল পান করছে, জল খেতেও পারেন, কারণ পাহাড়ের সব জলই শুদ্ধ মিনারেল ওয়াটার হয়। এখানে দেখুন পাথরগুলো খুব সুন্দর, আর এখানে জলগুলো আসছে। এই জলটা আগেও বলা হলো যে কৃষ্ণা নদীতে গিয়ে কোথাও একটা মিশছে, তো দেখতেই পাচ্ছেন। তো আপনারা এলে এখান থেকে আসবেন, এটা দেখবেন, আপনাকে সাইট সিনে নিয়ে আসা হবে। আর এই জলটা আপনি পানও করতে পারবেন, খেতেও পারবেন, কোনো অসুবিধা নেই। তো ব্যাস এইটাই দেখানোর ছিল। যেমন ঠান্ডা জল, পুরো শীতল পানি। এই যে দেখলেন আমরা ওখান থেকে অটো করে আবার একটা পরের স্পটে চলে এলাম। এই যে কিছুটা সিঁড়ি ভাঙতে হবে। হ্যাঁ, তা কি ব্যাপারটা কি বলো? মহাদেবের আরো একটা মন্দির, শিখারাম স্বামী, অর্থাৎ একদম শিখরের ওপরে যিনি রয়েছেন তাই হচ্ছে শিখারাম স্বামী। এটা হচ্ছে শ্রীশৈলামের মানে শ্রীশৈলামটা তো পাহাড়ের ওপরে একটা জায়গা, এটা হচ্ছে পাহাড়ের একদম মানে একদম পিক এরিয়া, এটা সর্বোচ্চ মানে হাইটে এটা রয়েছে। আর এইখানে স্বয়ং ভগবান রয়েছেন মহাদেব, তাই তিনি যেহেতু সর্বোচ্চ চূড়ায় উনি অবস্থিত, তাই এটা শিখরা স্বামী নামে এখানে উনি অধিষ্ঠিতা। আর মহাদেবেরই এটা টেম্পল এবং কিংবদন্তি মত অনুসারে স্বয়ং মহাদেব এখানে ভক্তদের আশীর্বাদ করে থাকেন। শিখর স্বামী নামে এখানে পরিচিত এবং ভক্তদের নানা রকম সামোজন করে থাকেন, তাই শঙ্কর স্বামী নামেও তিনি এখানে পরিচিত। আর এছাড়া কিংবদন্তি কিছু মত আছে যে এখানে ওই কোনো রকমভাবে এখান থেকে যদি মল্লিকার্জুন স্বামী টেম্পলটা দেখা যায় তাহলেও নাকি তার পাপ মুক্তি হয়, এইসব কিছু আছে। আমি সেগুলো বলতে পারবো না, সামান্য যেটুকুনি জানি সেটাই আপনাদেরকে বললাম। শিখরাম স্বামী টেম্পল অর্থাৎ ভগবান স্বয়ং মহাদেবের এটা একটা আর একটা মন্দির। আর এই জায়গাটা খুব সুন্দর, প্রাকৃতিক, একদম ঘন জঙ্গল, সবুজ, চারিদিকে গাছ। এই দেখুন আপনারা চারিদিকে, যদিও কিছু কিছু জনবসতি হয়েছে
কিন্তু জায়গাটা প্রকৃতির মধ্যে অবস্থিত, পাহাড়ে চারিদিকে গাছের মাঝখানে পাহাড়, সেই পাহাড়ের উঁচুতে অবস্থিত এই মন্দির। নিরিবিলিতে ভালো লাগবে জায়গাটা। যদি পারেন কখনো এই জায়গায় এলেন, মল্লিকার্জুন স্বামীতে এলে চেষ্টা করবেন এই মন্দিরটাতে একবার আসার, ভালো লাগবে। এই দেখতে পাচ্ছেন পুরো দেয়ালগুলোতে শিবের মুখ দিয়ে একদম পুরো লিঙ্গের মতো করে করা। এই উপরে যেতে হবে, উপরে একটা বাইনাকুলার আছে, ওখানে গিয়ে কিছু বোধহয় দেখা যাবে, গিয়ে দেখাচ্ছি। এখানটা শেড করা রয়েছে, কারণ পাহাড়ে অনেকটা উঁচুতে, বুঝতে পারছেন গরম প্রবণ এলাকা, সবসময় গরম থাকে এখানে, তো শেড করা, নাহলে লোকের পক্ষে হয়তো এখানে দাঁড়ানো মুশকিল হবে ওই পুকুরের তাপে। চারদিকটা দেখুন কি সুন্দর ত্রিশূল করা। আর এই আপনাদের ভিউটা দেখায়, ভিউটা দেখুন খালি, মানে দেখেই যেন আপনার মন ভরে যাবে, মনে হবে এখানেই সারাদিন বসে থাকি। মানে গরমটাকে যদি নিয়ে নিতে পারেন তাহলে এই ভিউটাকে এনজয়। দেখুন এখান থেকে পুরো শ্রীশৈলমটা দেখা যাচ্ছে, দেখুন পুরো মানে এলাকাটা কি সুন্দর, পাহাড়ের কোলে বিভিন্ন জায়গায়। আর এইখানে দেখুন একটা শিবের ডমরু আর শিবের লিঙ্গ করা হয়েছে। এটা রাত্রিবেলা লাইট জ্বলে এবং অনেকটা নিচ থেকে এটাকে দেখা যায়। এখন সকালবেলা বলে হয়তো বুঝতে পারছি না, লাইটটা জ্বালানো নেই, আর উপরে গেলে দেখা যায়। আর এখানে ঢুকতে 10 টাকার টিকিট লাগলো পার হেড। উপরে বাইনাকুলার আছে, ওখান থেকে আপনাকে দেখতে দেবে ওপরে। চলুন গিয়ে বলছি ব্যাপারটা কি। এই যে সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে যাচ্ছি, ম্যাডাম উঠে গেছে আগে, এবার আমরা যাচ্ছি, গিয়ে দেখবো ওখান থেকে কি দেখা যায়। এখান থেকে মানে আরো ভিউটা খুব সুন্দর হবে। চলুন, এই যে এখান থেকে ভিউটা দেখুন, ফাটাফাটি দেখতে, আরো ভালো লাগছে ভিউটা দেখুন। আর এখানে দেখুন এই বাইনাকুলারগুলো লাগানো আছে, চাইলে এখান থেকে আপনি পুরো শহরটাকে দেখতে পারবেন পাহাড়ের কোলে। আর এইখানে যে আমাদের নন্দী রয়েছে, নন্দীর ওপরে এখন 2টো আঙুল রেখে আপনাকে ওখান থেকে দেখতে হয়। যদি শ্রীশৈলম দেখতে পান তাহলে বলা হয় আপনার সাপ মুক্তি হয়ে যাবে। তো এবারে করবো আমরাও সেটা, ক্যামেরা দেখাতে পারবো কিনা জানি না, কারণ এতটাও পারফেকশন নই আমরা, তো বাট করে দেখবো জিনিসটা কি।